বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় যে একটা গুঞ্জন ছিল যে বিএনপি এবং এনসিপির কি আসন নিয়ে সমঝোতা হচ্ছে কিনা, বিএনপি কি এনসিপির জন্য আসন ছেড়ে দিচ্ছে কিনা, এটা যে সত্য না, এটা যে এই গুঞ্জনটা যে আসলে গুজব, সেটা আজকে অনেকটা প্রমাণিত হয়েছে। কেননা এনসিপির ধরা যাক যে একেবারে প্রথম সারির যারা নেতা, সবাইকে যারা ন্যাশনালি যাদেরকে সবাই চেনে, তাদের একজন সার্জিস আলম, তিনি পঞ্চগড়ের বড় হয়েছেন বা পঞ্চগড়ে তার জন্ম, তো সেখানে বিএনপির প্রার্থী আছে। আমরা দেখেছি যে কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লায় তিনি তার ওইখানে জন্মস্থান, বেড়ে ওঠা, ওইখানেও বিএনপির প্রার্থী আছে। আমরা ধারণা করছি আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি ঢাকায় বড় হয়েছেন, উনি বনশ্রীতে ছিলেন একটা দীর্ঘ সময়, ঢাকায় 11 কেন্দ্রিক একটা খবরও বের হয়েছে, তো সেখানেও বিএনপির প্রার্থী আছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও গণমাধ্যমে আপনাদের এনসিপির যারা নেতা রয়েছেন তাদের অনেকের নাম চলে আসছে, কে কোন জায়গা থেকে মনোনয়ন নির্বাচন করতে যাচ্ছে। আমরা এর আগে দেখছিলাম যে আসলে জামায়াত তো আগে, যেটি হিলাল ভাই বলছিলেন, বিএনপি আজকে দিল এবং এনসিপি এখন আনুষ্ঠানিক ঘোষণা করেনি, সেটি কবে নাগাদ ঘোষণা করতে পারে? আর যেটি হিলাল ভাইকে জানতে চাইছিলাম যে এই যে 63টি আসন বাকি রয়েছে, সেখানে কি আপনাদের জন্য কিছু বরাদ্দ থাকছে কিনা বা সে আলোচনায় চলছে কিনা? ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার দুই সহ আলোচককে। না, আমাদের মনে হয় এটা আজকে বিএনপির আসন ঘোষণার, মানে আসন প্রার্থীর তালিকা ঘোষণার মাধ্যমে কিছুটা পরিষ্কার হয়ে গেছে যে গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় যে একটা গুঞ্জন ছিল যে বিএনপি এবং এনসিপির কি আসন নিয়ে সমঝোতা হচ্ছে কিনা, বিএনপি কি এনসিপির জন্য আসন ছেড়ে দিচ্ছে কিনা, এটা যে সত্য না, এটা যে এই গুঞ্জনটা যে আসলে গুজব, সেটা আজকে অনেকটা প্রমাণিত হয়েছে। কেননা এনসিপির ধরা যাক যে একেবারে প্রথম সারির যারা নেতা, সবাইকে যারা ন্যাশনালি যাদেরকে সবাই চেনে, তাদের একজন সার্জিস আলম, তিনি পঞ্চগড়ের বড় হয়েছেন বা পঞ্চগড়ে তার জন্ম, তো সেখানে বিএনপির প্রার্থী আছে। আমরা দেখেছি যে কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লায় তিনি তার ওইখানে জন্মস্থান, বেড়ে ওঠা, ওইখানেও বিএনপির প্রার্থী আছে। আমরা ধারণা করছি আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি ঢাকায় বড় হয়েছেন, উনি বনশ্রীতে ছিলেন একটা দীর্ঘ সময়, ঢাকায় 11 কেন্দ্রিক একটা খবরও বের হয়েছে, তো সেখানেও বিএনপির প্রার্থী আছে। সো মানে এই যে একটা আলোচনা ছিল, সেই আলোচনাটা বলা যায় যে আজকের দিনে তো এটা ওই 67টি আসনের মধ্যে যদি আপনি দেখেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ওইখানে জামাতের অনেক স্ট্রং হয়তো প্রার্থী আছে, কিন্তু এনসিপির কাউকে আমরা দেখি না। উল্টো বিএনপির জোট সঙ্গী হতে পারেন যারা, তাদের অনেকের মধ্যে যারা আলোচনায় এরকম আছেন। কিন্তু আমরা যেটি বলেছি গতকালকে, আমাদের আহ্বায়ক বলেছেন যে 300 আসনেই এনসিপি প্রার্থী দেওয়ার চেষ্টা করবে এবং প্রার্থী দিবে, এবং সেইটার জন্য আমাদের যে প্রার্থী বাছাই প্রক্রিয়া, যারা আগ্রহী রয়েছেন তাদের সাথে কথা বলা, এই কার্যক্রমটি চলমান রয়েছে। এটা শেষ হলেই আমরা আশা করছি এই মাসের মধ্যে আমরা আনুষ্ঠানিক প্রার্থী তালিকাটা ঘোষণা দিতে পারবো। জোটের কথা আজকে আপনাদের সদস্য সচিব তিনিও এক ধরনের ইঙ্গিত দিচ্ছিলেন যে কোনো দলের সাথেই জোট হতে পারে, সেই রকমের আলোচনা আপনারাও বলছিলেন, কিন্তু সেটি কোন দিকে? আপনি বিএনপির কথা নাকচ করলেন যে বিএনপির সাথে হচ্ছে কিনা, সে ধরনের ইঙ্গিত না, কোন দিকে আসলে কাদের নিয়ে আপনারা সেই জোট? এটার উত্তর দেওয়ার জন্য আসলে মনে হয় সময়টা এখন আসেনি, কারণ আমরা এখন যে স্টেজে আছি, আমাদের এখনো জুলাই সনদ নিয়ে কোনো সুরাহা হয়নি, যেটা আমাদের আসলে রাজনীতির একেবারে সেন্টারে আছে। তারপরে আমরা যেহেতু নবীন দল, আমরা দেখেছি যে মানে জামাত ইসলামী তো অনেক আগে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বিএনপি 2 সপ্তাহ ধরে কাজ চালিয়ে আজকে একটা তালিকা ঘোষণা করেছে। আমাদের আর একটু সময় লাগবে, কিন্তু সময় লাগার পাশাপাশি আসলে আমাদের পরে জুলাই সনদ কেন্দ্রিক, সংস্কার কেন্দ্রিক কার কি পজিশন থাকে শেষ পর্যন্ত যে দাঁড়ায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপরে হচ্ছে ধরুন আগামী নির্বাচন কেন্দ্রিক কার কি চিন্তা ভাবনা, মানে দেশ নিয়ে কার কি চিন্তা ভাবনা, রাষ্ট্র কেন্দ্রিক এবং নির্বাচন কেন্দ্রিক আসলে দেন দরবারের যে বিষয়টা বা ধরুন আলোচনার যে বিষয়টা, এগুলোর সময় এখনো অনেক পরে রয়েছে। কেননা আমরা অতীতে দেখেছি যখন কোন দলের জোট হয়, শেষ মুহূর্তে তো প্রার্থী প্রত্যাহার হয়, মানে একটা নমিনেশন নেওয়ার পর, জমা দেওয়ার পরে ওই প্রার্থী প্রত্যাহার করা পর্যন্ত তো আসলে একটা সময় থেকেই যায়। আর আমাদের সময়টা হাতে কম, ফেব্রুয়ারির আগে একটা স্বাভাবিক সময়ে হয়তো এই মানে বাই দিস টাইম বোঝা যেত যে আসলে কার সাথে কার জোট হবে, কিন্তু এইবারের একটু ব্যতিক্রম তো। আর আমরা জোটের ক্ষেত্রে যেটি বলছি সেটা হচ্ছে আসলে আমরা বিবেচনায় রাখছি যে আমাদের যে সংস্কার কেন্দ্রিক রাজনীতি, আমরা নতুন যে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার করতে চাই, সেটা আসলে কাদের সাথে যদি আমরা জোটে যাই, তাহলে এটা কাদের সাথে লক্ষ্যটা অর্জন করা সহজ হবে বা সবচেয়ে বেশি সম্ভব হবে।
কাদের আসলে অনেক ঐতিহাসিক ব্যাগেজ আছে, ঐতিহাসিক ভুল যেগুলো তারা আসলে শুধরাতে চায় না বা অনুতপ্ত হয় না, এগুলোর ব্যাগেজও আমরা যেমন নিতে চাই না। আবার ধরুন অনেকের ব্যাপারে রাজনৈতিক সংস্কৃতি, চাঁদাবাজি বা অনেক ধরনের পুরনো রাজনৈতিক কালচার যেটার ধারাবাহিকতা থেকে যায়, সেটার ধারাবাহিকতা যেমন আমরা ওইটার ব্যাগেজটাও আমরা নিতে চাই না। আবার সেটার বাইরে আরেকটা চিন্তা ছিল যে আসলে নতুন করে তৃতীয় ধারার একটা রাজনৈতিক জোট করা যায় কিনা। এখন সেই জোট করতে গেলে আবার আমাদের আগ্রহের পাশাপাশি অন্য যাদেরকে আমরা ভাবছি এরকম তৃতীয় ধারা হতে পারে তাদেরও তো আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, তো এই সবকিছু ব্যাটে বলে মিললে তারপরে হয়তো এটা বলা যাবে। কিন্তু আমাদের সকলের মধ্যে আগ্রহটা অনেক বেশি, বিশেষ করে গণমাধ্যমের আগ্রহ অনেক বেশি, কিন্তু এটার জন্য আমার মনে হয় আরো 1-1.5 মাস মিনিমাম আমাদের ফাইনাল ডিসিশনের জন্য। এখন আপনি যে আসনগুলোর কথা বলছিলেন এবং যে সম্ভাবনা যে প্রার্থী প্রত্যাহারও হতে পারে, তার মানে এখনই আসলে কিছু বলা যাচ্ছে না, হতেও তো পারে।